অনলাইনে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা নিয়ে কথা হবে তার সঙ্গে। জনাব তামিম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি জানেন যে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। ভারত তাকে ফেরত পাঠাবে এমন কোনো ইঙ্গিতও কিন্তু এখনো পাওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতিতে এমন গ্রেফতারি পরোয়ানার তাৎপর্য আসলে কি হতে পারে বলে আপনি মনে করছেন? জি, ধন্যবাদ আপনাকে এবং নাগরিক টিভির সকল দর্শককে। আসসালামু আলাইকুম। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এবং একজনকে এই মামলার অভিযোগে প্রাথমিক অভিযুক্ত হওয়ার কারণে তাকে প্রোডাকশন ওয়ারেন্ট মানে ট্রাইব্যুনালে উপস্থাপন করার জন্য আদেশ প্রদান করা হয়েছে। তার মধ্যে আপনি যার কথা বলছেন সাবেক প্রধানমন্ত্রী, তিনি ভারতে আছেন, এটা আমরা অফিসিয়ালি এখনো জানছি না, আমরা আনঅফিসিয়ালি জানছি যে উনি ভারতে আছেন। জি। অফিসিয়ালি জানতে হয় এইভাবে যে গ্রেফতারি পরোয়ানার একটা তামিল আমাদের কাছে ফেরত আসে, সেখানে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হয় যে তিনি কোথায় আছেন, কেন আছেন, কিভাবে আছেন। সেরকম কোনো কিছু আমাদের কাছে আসে নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, যিনি আমাদের প্রধান অভিযুক্ত, তিনি যে এই ওয়ারেন্ট অফ অ্যারেস্ট পেন্ডিং থাকা অবস্থায় ট্রাইব্যুনালে এসে আত্মসমর্পণ করবেন না, তারও কোনো গ্যারান্টি আমাদের কাছে নাই। অতএব আমাদের বিচার প্রক্রিয়ার প্রাথমিক কাজ হিসেবেই তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে হয়। এটাই আমাদের আজকে মাননীয় ট্রাইব্যুনাল জারি করেছেন। আমাদের এই আইনে পরিষ্কারভাবে উপস্থিত ব্যক্তির এবং অনুপস্থিত ব্যক্তির বিচারের প্রক্রিয়া আছে, এবং এই ট্রাইব্যুনালের প্রথম যে রায়টি হয়েছিল মাওলানা আবুল কালাম আজাদ সাহেবের বিরুদ্ধে, সেটি কিন্তু অনুপস্থিতিতে বিচার হয়েছিল। এবং অনুপস্থিতিতে বিচারের ক্ষেত্রে একজন আসামি কি কি সুবিধা পাবে, এটাকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী তাকে সকল প্রকার সুবিধা দেওয়া হয়। একজন আইনজীবী প্রদান করা হয় রাষ্ট্রীয় খরচে তার জন্য, তাকে এই ট্রাইব্যুনালে আনার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। পুলিশ বা ল এনফোর্সিং এজেন্সি যারা যেখানে কর্তব্যরত আছে তাদেরকে ইনফর্ম করা হয়। এই সকল ইনফরমেশন দিয়ে যখন দেখা যায় যে এই মামলার কোনো অভিযুক্ত ব্যক্তি জেনে বা তার জ্ঞাতসারে ট্রাইব্যুনালের বিচার এড়িয়ে যাওয়ার জন্য নিজেকে লুকিয়ে রেখেছেন, তখন তার ক্ষেত্রে ট্রাইব্যুনালের আইন অনুযায়ী তার অনুপস্থিতিতে বিচারের ব্যবস্থা করা হয়। আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আছেন, আমরা অন্য একটি মামলাতে এটা আমরা জানতে পেরেছি, এবং জানতে পেরেই তাকে তার ব্যাপারে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলে অ্যাপ্লাই করেছি। ইতোমধ্যে সরকার তার চ্যানেল ব্যবহার করে এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী তাকে ফেরত চেয়েছেন, এবং ভারত স্বীকার করেছেন যে এই এক্সট্রাডিশন অ্যাপ্লিকেশন তারা পেয়েছেন। এখন ভারত সেটা দেখাবেন যে তারা ফেরত দিবেন কিনা। ভারত দাবি করে যে তারা আমাদের বন্ধু রাষ্ট্র, তারা আমাদের সব সব ক্ষেত্রে পরস্পর সহযোগিতা করতে চায়। এই শেখ হাসিনাকে ফেরত প্রদান করা বা না করার মাধ্যমেই আশা করছি ভারত তার বন্ধুত্বের প্রমাণ দিবে। আমাদের এই ট্রাইব্যুনাল যে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট জারি করেছেন, এবং আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখে তদন্ত প্রতিবেদন অথবা তদন্তের অগ্রগতি সম্পর্কে ট্রাইব্যুনালে জানানোর জন্য আমাদেরকে আদেশ প্রদান করেছেন। আরেকটি আদেশ প্রদান করেছেন, সেটা হলো 12 ফেব্রুয়ারির মধ্যে যে সকল আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তাদেরকে হয় গ্রেফতার করে আনতে হবে, অথবা কেন গ্রেফতার করা যাচ্ছে না তার ব্যাপারে একটা রিপোর্ট চেয়েছেন। আর আপনি যেটা বললেন এটাই আসলে, যে গুম এমনই একটি অপরাধ যেটি আমাদের ট্রাইব্যুনালের আইনে স্পেশালি বলা হয়েছে ইনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, যেটি আন্তর্জাতিক আইনেও একটি অপরাধ, কিন্তু জি। বাংলাদেশে প্রচলিত কোনো আইনে এটিকে অপরাধ হিসাবে গণ্য করা হয়নি। এটিকে অপরাধ বলা হয়েছে অনেকগুলো অপরাধকে মিলিয়ে একটি অপরাধ। যেমন একজন মানুষকে গুম করতে গেলে প্রথমে তাকে অ্যাবডাক্ট করতে হয়, মানে কিডন্যাপ যেটাকে আমরা বলি। তারপরে তাকে একটা জায়গায় বেআইনি আটক রাখতে হয়, তারপর তার উপর নির্যাতন করতে হয়, তারপরে তাকে হত্যা করা বা অন্য কোনো ব্যবস্থা নিতে হয়। এই 4টি অপরাধ একসঙ্গে করলে একটি গুম হয়, গুমের মতো অপরাধ হয়। যেটি আমাদের আইনে আছে সেটি হলো অ্যাবডাকশন, কনফাইনমেন্ট, টর্চার এন্ড কিলিং। এই 4টি অপরাধ এক জায়গায় করলে আমাদের সাধারণ আইনে একটি অপরাধ হয়, সেটা হলো গুম। কিন্তু জি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন যেটা 1973, এটিতে এই গুমের জন্য স্পেশালি বলা আছে যে ইনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স ইটসেলফ ইজ অ্যান অফেন্স। সেজন্য আমরা মনে করছি যে ট্রাইব্যুনালে যে প্রক্রিয়া আজকে শুরু হলো গুমের বিচারের, এটাই যথাযথ এবং একমাত্র প্রক্রিয়া। রাষ্ট্র কর্তৃক বা সরকার কর্তৃক প্রতিষ্ঠিত গুমের যে তদন্ত কমিশন, সেই তদন্ত কমিশনের যে অন্তর্বর্তীকালীন রিপোর্টেও এটা বলে দেওয়া আছে
যে বাংলাদেশের প্রচলিত আইনে এবং বিচারালয়ের মধ্যে একমাত্র বিচারের জায়গা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই গুম সংক্রান্ত বিষয়। এবং গুম হলো এমন একটি অপরাধ এদেশে হয়েছে যেটি পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। মানে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে বিরোধী দল দমনের জন্য এভাবে মানুষকে গুম করে, নির্যাতন করে রাখা, আটক রাখা, এবং তাকে যারা ফিরে আসে নাই, আমরা যারা প্রসিকিউটর হিসেবে তদন্তের কাজে নিয়োজিত আছি, আমরা দেখতে পাচ্ছি এই স্বজনদের ভেতরে কি ধরনের কষ্ট, কি ধরনের ব্যথা। তারা, আমরা যেমন আমাদের যে সকল আত্মীয় স্বজনরা মারা যায় তাদের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতে পারি, কবরের দিক তাকিয়ে তাদের জন্য তাদেরকে ফিল করতে পারি। এরা তো জানেই না যে এদের এই বাবা বা ভাই বা সন্তান এরা আদৌ বেঁচে আছে কিনা, এদের কবরের কোনো জি চিহ্ন নাই, এদেরকে শেষকৃত্য পর্যন্ত করতে পারেনি। তো একটা মানবতা কত নিচে নামলে, একটা মানবতা কত নিচে নামলে এই ধরনের অপরাধ সংস্কৃতি আসতে পারে। জি জনাব তামিম, আমরা জানি যে এর আগে জারি হওয়া পরোয়ানার ভিত্তিতে শেখ হাসিনাকে গ্রেফতারে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে অনুরোধ জানিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়। সেটি এখন কি পর্যায়ে আছে? আপনারা জেনে থাকবে যে ইন্টারপোলের কিছু প্রসিডিউর আছে। যেমন আমাদের ট্রাইব্যুনালে একটা মামলা দাখিল হওয়ার পরে এটি তদন্ত হবে, তদন্তের পরে তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটর বরাবর দাখিল হবে, তারপরে সেটা ট্রাইব্যুনালে যাবে, বিচার হবে। ঠিক ইন্টারপোলেও এরকম একটা পদ্ধতি আছে। কারো বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করার ক্ষেত্রে তাদের কাছে আবেদন করতে হয়, এই আবেদন একটা যাচাই বাছাই হয়, যাচাই বাছাইয়ের পরে তাদের একটা বোর্ড সেটাকে কনফার্ম করে, কনফার্ম করে যখন সেটা ফাইনালাইজ হয় তারপরে একটা রেড নোটিশ ইস্যু হয়। এই সকল প্রক্রিয়াধীন আছে এখনো। এগুলোর প্রক্রিয়া সম্পন্ন হলেই কেবল রেড নোটিশ জারি হবে, এখন সে পর্যায়ে আছে। জি জনাব তামিম, আমরা যেমনটি জেনেছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 11 জনের বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে সেখানে শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টারা আছেন, বিভিন্ন বাহিনী আছেন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও আছেন। তাদের গ্রেফতারের বিষয়ে কি ধরনের উদ্যোগ আছে বলে মনে করেন আপনি? হ্যাঁ, আমাদের ট্রাইব্যুনালের আইনে বা যেটি কাস্টমস আছে সেটি হলো, আমাদের ট্রাইব্যুনাল থেকে কোনো গ্রেফতারি পরোয়ানা জারি হলে আইন অনুযায়ী সরকার এই গ্রেফতারটাকে কার্যকর করবে। ট্রাইব্যুনালের প্রসিকিউশন বা তদন্ত সংস্থা বা ট্রাইব্যুনালের নিজেদের গ্রেফতার করার কোনো এখতিয়ার আমাদের আইনে নাই, এটা সরকারকে বলে দেওয়া আছে। আমরা যেটা করি বা যেটা ইতিমধ্যে করেছি সেটা হলো, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ যিনি আছেন আমাদের, আইজিপি সাহেবের বরাবর আমরা সকল গ্রেফতারি পরোয়ানাগুলো পাঠিয়ে দিই, উনি এক এক করে এই গ্রেফতারি পরোয়ানাগুলো জারি করবেন। জি জনাব তামিম, ভারত সরকার অনুমতি দিলে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করতে দেশটিতে যেতে চায়। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় যে গঠিত হয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন, আপনাদেরও কি এমন কোনো উদ্যোগ আছে কিনা? না, আমরা, কমিশন এবং ট্রাইব্যুনাল দুটো ভিন্ন জিনিস। কমিশন এটা পারে, কিন্তু আমরা এটা পারবো না, কারণ আমরা যখন জানতে পারছি যে আমাদের ট্রাইব্যুনালের ওয়ারেন্টভুক্ত একজন আসামি অন্য জায়গায় আছে, আমাদের প্রথম দায়িত্ব হলো তাদেরকে গ্রেফতারের ব্যবস্থা করা। গ্রেফতার না করে একজন ওয়ারেন্টভুক্ত আসামিকে জিজ্ঞাসাবাদ করার কোনো এখতিয়ার আমাদের নাই, এবং এটা আইন কভার করেন। জি জনাব তামিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।